জীবনে আক্ষেপ কিছুই নেই। এখন প্রায় আমার বয়স ৮৮ বছর। জানি না আর কতদিন থাকবো পৃথিবীতে। এখন চলে গেলেও কোনো আক্ষেপ নেই, কিন্তু জীবনটা উপভোগ করেছি। এই জীবনে আর চাওয়া পাওয়ার কিছু নেই। এখন বাকি জীবনটা পড়াশুনো করে, জানি আর কোনোদিন কিছু লিখবো কিনা, হয়তো শেষ বই একটা সময় থাকলে লিখবো, চিন্তার মাথায় রয়েছে আমার জীবন। কারণ আমি যে দুটো বই লিখেছি, সে মমতার উপরে তো আমার অনেকগুলো বই আছে। প্রথম বইটা খুবই আলোড়ন তুলেছিল সব জায়গায়, কিন্তু মমতা ব্যানার্জি সেই বইটা আর কোনো দোকানে রাখতে দিচ্ছেন না। তা পুলিশ মারফত, প্রথমে ছাত্র পরিষদ মারফত হাঙ্গামা করতেন, পরে পুলিশ দিয়ে একেবারে এখন কোনো পাবলিশারেরই আমার কোনো বই আর দোকানে রাখার সাহস নেই। যদি আমার একাধিক পাবলিশার আছে, বাড়িতে পুলিশ গিয়ে বলে এসছে, শাসানি দিয়ে এসছে। আমার বাড়িতে কেউ আসেনি, আমাকে কেউ শাসানিও দেয়নি, চিঠিও লেখেনি ভয় দেখিয়ে যে কেন আপনি এসব কথা লিখেছেন। কারণ আমি যা লিখেছি তার প্রত্যেকটাই তো ডকুমেন্টেড, তার প্রত্যেকটার সঙ্গে একটা প্রমাণ, লিখিত প্রমাণ রয়েছে। আমি কোনোটাই মন থেকে বানিয়ে লিখিনি। কাজে আমার সেই ভাবনা নেই। এখন জীবন তো শেষ হয়ে এসছে, এখন মৃত্যু ভাবনাও নেই, আর কীভাবে মৃত্যু হবে সেই ভাবনাও নেই। কোনো মতে দিন কেটে যাচ্ছে, একা হয়ে গেছি। আমি ছেলে মেয়েরাও সব বাইরে থাকে, স্ত্রী ও বহুদিন মারা গেছেন, কিন্তু জীবনটা উপভোগ করেছি, প্রতিটা দিন উপভোগ করেছি। আমার জন্ম হয়েছিল পূর্ববঙ্গ বলা হতো, তখন তাকে পূর্ব পাকিস্তান তো বলা হতো না। তৎকালীন পূর্ববঙ্গে বিক্রমপুর পরগনা, যেটা খুব অনেক সুসন্তান, অতীশ দীপঙ্কর থেকে আরম্ভ করে সুপ্রিম কোর্টের জজ, ICS সুকুমার সেনরা, অশোক সেন, জওহরলাল নেহরুর মন্ত্রিসভা থেকে আরম্ভ করে রাজীব গান্ধীর মন্ত্রিসভায় আইনমন্ত্রী ছিলেন, এইসব লোক বিক্রমপুরেই তাদের জন্ম। আমাদেরই জমিদারির মধ্যে তেলিরবাগ, যেখানে চিত্তরঞ্জন দাসের জন্ম, দেশবন্ধুর, ওখানে অবশ্য ওনার জন্ম হয়নি, জন্ম কলকাতাতেই হয়েছে, কিন্তু অরিজিনাল বাড়ি তেলিরবাগে। আমাদের জমিদারির মধ্যেই ছিল রাড়িখাল, টুঙ্গি থানা। সেই রাড়িখালে জন্ম হয়েছে জগদীশ চন্দ্র বসুর। তিনি রাড়িখালেই জন্মেছিলেন, সেখান থেকে পরে চলে আসেন এইদিকে। আমি তাদের চোখে দেখিনি, কিন্তু তাদের আদর্শের কথা পড়েছি, মা বাবার কাছে ছেলেবেলায় শুনেছি, পরে বিস্তারিত পড়েছি। দেশভাগ না হলে হয়তো আমি আজকে সেখানেই থাকতাম, সেখানেই ফিরে যেতাম কাজ করার পরে। দেশভাগ হওয়ার জন্য আমরা আসতে চাইনি, কারণ আমাদের জমিদারি সম্পত্তি। আপনার ওখানে জমিদার ছিলেন? হ্যাঁ, আমরা ছিলাম ভরাগড় বলে একটা গ্রামে জমিদার। আমাদের প্রায় 13-14টা বড় গ্রাম আশেপাশে, পদ্মার পারে। ওখানে তো রেল ছিল না, ঢাকার পরে নারায়ণগঞ্জে এসে রেল শেষ হয়ে গেল। নারায়ণগঞ্জ থেকে ছোট লঞ্চে করে গিয়ে পরে বড় জাহাজে উঠে আমাদের দেশের বাড়িতে যেতে হতো। তো ওখানকার ওটাকে লোকে বিক্রমপুর বলে, পরগনা। এরা আকবরের রাজস্ব মন্ত্রী আবুল ফজল সারা ভারতবর্ষ জরিপ করিয়েছিলেন। মুঘল সাম্রাজ্যের তিনি ছিলেন রাজস্ব সচিব, রাজস্ব মন্ত্রী। তিনি সারা ভারতবর্ষে যে জরিপ করিয়েছিলেন, চিড়িয়ামোড়ের ওখানে দেখবেন একটা বড় থাম আছে, ওই আবুল ফজলের সময়কার ওই থাম, ওরকম থাম হাজার হাজার পোতা হয়েছিল জমির মাপ করার জন্য। ওরকম থাম কাঁথিতে সেচ দপ্তরে যে বাংলো আছে তার মধ্যে একটা আছে। ভারতবর্ষ, সারা ভারতবর্ষে তো সেই সময় মোগল সাম্রাজ্যের দাক্ষিণাত্যের পোর্শনটা বাদ দিয়ে
মুঘল সাম্রাজ্যের অধীন ছিল, কাজে এই থাম হয়তো খুঁজলে আর অনেক জায়গায় পাওয়া যাবে। আমি অন্তত এই দুটো নিজের চোখে দেখেছি, এখনো বিদ্যমান এই দুটো সেই সময়। কাজে সেই সময় উনি সারা ভারতবর্ষকে রাজস্ব আদায়ের সুবিধের জন্য পরগনাতে ভাগ করেছিলেন। এই 24 পরগনা নামটা এসছে ওই 24টা পরগনা নিয়ে এই জেলাটা পরে তৈরি হয়েছিল, 24 পরগনা জেলাটা। এখন দুভাগ হয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। সেই সময় থেকেই এই জমিদারি প্রথাটা শুরু হয়, যে সম্রাট নিজে সরাসরি খাজনা আদায় না করে একটা এলাকা 10, 20, 25টা গ্রাম একজনকে দিয়ে দিলেন, সেখানে সে রাজস্ব আদায় করবে এবং তার একটা অংশ বছরে জমা দেবে দিল্লির সম্রাটের তোষাখানায়। এখানে দিল্লি সম্রাটের প্রতিনিধিরা ছিলেন, শায়েস্তা খাঁর কথা আপনারা সবাই প্রায় জানেন। সিরাজউদ্দৌলা তো দিল্লির সম্রাটের প্রতিনিধি হিসেবেই এখানে নবাব ছিলেন। তারপরে যেহেতু দিল্লির সম্রাটের প্রতিপত্তি কমে গেল, তাই এখানে যে এবং ইংরেজরা এসে কিছু বিশ্বাসঘাতক ভারতীয়দের সঙ্গে হাত মিলিয়ে, ইংরেজদের মূল উদ্দেশ্য ছিল অন্যান্য ইউরোপিয়ান যেসব শক্তি এসেছিল এখানে, ফরাসিরা হোক, ওলন্দাজরা, ডাচরা হোক, পর্তুগিজরা হোক, তাদের ভারতবর্ষ থেকে দূর করা। সেটা করতে গিয়ে ভারতবর্ষে তারা নানা রকম কাণ্ডে কারখানায় জড়িয়ে পড়লো। শুরু হলো পলাশি থেকে। শাসন ক্ষমতার ভাগ যারা প্রথম পেল, সাতটা তারা প্রথম পেল পলাশিতে মির্জাফরের বিশ্বাসঘাতকতায়। লর্ড কর্নওয়ালিস আমেরিকা যুদ্ধে হেরে গিয়ে এখানে গভর্নর হয়ে এলেন। উনি তখন এই শক্তিটাকে আরো সংহত করার জন্য, সেই সময় তো তাদের প্রধান রাজধানী ছিল কলকাতায়, এখন যেটা কলকাতায় ন্যাশনাল লাইব্রেরি, সেইটা ছিল তখন বড়লাটের বাসস্থান। এই বাসস্থানটা পরে তৈরি করা হয়, এখন যেটা রাজভবন, এটা পরে তৈরি করা হয়। এটা ছিল ছোট লাটের, তখন বড়লাট ছোট লাট দুজনেই কলকাতায় থাকতেন। তো ইংরেজ রাজত্ব তো শেষ হলো দেশটাকে দুভাগ করে। আর 1-1.5 বছর যদি দেশটা ভাগ না হতো, আর 1-1.5 বছর পর পর্যন্ত যদি ইংরেজরা থাকতেন, একদিকে মাউন্ট ব্যাটেনের তারা হলো শেষ গভর্নরের, তার সে ফিরে না গেলে ইংল্যান্ডে ইংরেজ নৌবহরের যে প্রধান অ্যাডমিরাল, সেই পোস্টটা সে পাবে না। সেই জন্য তার তারা ছিল। আর গান্ধীর তারা ছিল কবে মরে যাই, বয়স হয়ে গেছে। জিন্নার তারা ছিল, সে তো নিজেই জানতো যে সে যক্ষা রোগে আক্রান্ত, যে কোনো দিন মরে যেতে পারে। এটা গোপন ছিল জিন্নার মৃত্যুর আগে পর্যন্ত। তিনি বাইরের ডাক্তার, হ্যাঁ, পর স্বাধীনতা 1.5 বছর মধ্যেই উনি মারা গেলেন, যক্ষা রোগেই মারা গেলেন। তার রোগের এটা বাইরের লোকেদের কখনো জানতে পারেননি, তিনি সেটা গোপন করেছিলেন। আর জওহরলাল তো গান্ধীর হাত ধরে ওই সঙ্গে মিশে গেলেন। এই 3 মূর্তি, জওহরলাল, গান্ধী আর জিন্না, এই 3 মূর্তি যদি আর 1.5 বছর অপেক্ষা করতেন, তাহলে দেশটা ভাগ হতো না। কারণ জিন্না মরে যেত, জিন্না মরে গেলে আর দেশটা ভাগ হতো না। দেশটা ভাগ হতো না, বাংলাও ভাগ হতো না। বাংলা তো ভাগ হওয়ার কথা ছিল না, পুরো বাংলাটাই তো পাকিস্তানে যাওয়ার কথা ছিল। প্রণবানন্দ মহারাজ জি, তিনি শ্যামাপ্রসাদকে প্রথম বলেছিলেন যে বাংলা যাতে ভাগ হয়, নাহলে বাংলার হিন্দুরা বিপন্ন হবে, যেহেতু মুসলমানরা সংখ্যায় অনেক বেশি এবং তারা অনেক অ্যাগ্রেসিভ। বাংলায় হিন্দুদের ভবিষ্যৎটা, এটা কিন্তু স্বামী প্রণবানন্দজি প্রথম বলেছিলেন। শ্যামাপ্রসাদ, হ্যাঁ, প্রতিষ্ঠাতা, উনি বলেছিলেন শ্যামাপ্রসাদ, উনি দায়িত্বটা শ্যামাপ্রসাদকে দিয়েছিলেন। শ্যামাপ্রসাদ এখানে মুসলিম লীগ মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন, তিনি কোনদিন কংগ্রেস করেননি। ব্যক্তিগতই সেই তার যে ক্ষমতা ছিল, তার যে মেধা ছিল, তাতে ফজলুল হক তখনকার মুখ্যমন্ত্রী মুসলিম লীগের, তিনি শ্যামাপ্রসাদকে মন্ত্রিসভায় নিয়েছিলেন এবং শ্যামাপ্রসাদ সেই থেকে সারা ভারতে পরিচিত হলেন। এবং শ্যামাপ্রসাদের চেষ্টাতেই বাংলাও ভাগ হলো। এবং নাহলে সুরাবর্দী
প্রাণপণ চেষ্টা করেছিলেন সুরাবুদ্দিন আজিমুদ্দিন তারা সারা বাংলাটাই যাতে পাকিস্তান হয়ে যায়। তাহলে আমি কোথায় থাকতাম আজকে? আমরা হ্যাঁ, ক্লার্কের পরীক্ষার বয়স ছিল 18 বছর, ডাব্লিউবিসিএস বয়স ছিল 21 বছর। তো বয়স হলে আমি তখন ডাব্লিউবিসিএস পরীক্ষা দিলাম, রোগেস পরীক্ষায় 3য় স্থান অধিকার করেছিলাম। হয়ে প্রথম ম্যাজিস্ট্রেট, তখন এই লোয়ার জুডিশিয়ারি ভাগ হয়নি, নিচুতলার বিচারটা উপরে শুধু জেলা স্তরে যেগুলো গুরুতর অপরাধ, মার্ডার, এইসব অপরাধের বিচার হতো জেলা জজ করতেন। আর নিচু স্তরে যে বিচারটা এখন হয়, প্রত্যেক সাব ডিভিশনে প্রত্যেক মহকুমায় একজন মহকুমা বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আছে, আরও কয়েকজন ম্যাজিস্ট্রেট আছে, তারা অন্যান্য যেসব অপরাধগুলো হতো সেই সব অপরাধ, চুরি, ছোটোখাটো মারপিট, এইসব ধরনের যে অপরাধ হতো সেগুলোর বিচার তারা করতেন, ডাব্লিউবিসিএস অফিসাররা। আমার প্রথম পোস্টিং হলো কুচবিহারে 1 বছর থাকলাম, ট্রেনিং যা শেষ হলো। তারপরে কিছুদিন দিনহাটায় ম্যাজিস্ট্রেট ছিলাম, আর তারপরে ওখান থেকে তমলুকে বদলি হলাম। তখন বদলি যেগুলো বছর হতো, এখন তো এসব সব মিটে গেছে, ঠিকঠাক নেই। পছন্দের হলে বদলি হয়, পছন্দের না হলে বদলি হয় না, এইসব নানা রকম আছে। তমলুকে গিয়ে আমি আইএএস পরীক্ষা দিলাম 1964 সালে, এবং সৌভাগ্যক্রমে পশ্চিমবঙ্গ থেকে যারা পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে প্রথম হয়ে গেলাম। আমার প্রথম ট্রেনিং এই জমি জরিপে মুখ আবুল ফজলের কাজ, সেই কাজই প্রথম শেখানো হলো। ডিরেক্টর একটা পোস্ট আছে, সেই বাড়িটা আছে আলিপুরে, ডিরেক্টর অফ সার্ভে, সেইখানে তাদের অধীনে আমরা সার্ভে ট্রেনিং নিলাম প্রায় 3 মাস পুরুলিয়ার মাঠে ঘাটে। তারপরেই আমাকে সরাসরি পোস্টিং করা হলো কালিম্পংয়ের এসডিও হিসেবে 1966 সালের জানুয়ারি মাসে। তখন তো সবে একটা বড় চাকরিতে ঢুকেছি, নিজস্ব গাড়ি হয়েছে, সরকারি গাড়ি ভাড়াভাড়ি করতে হবে না কারোর সঙ্গে। আর সেখানেই অনেক লোকের সঙ্গে আলাপ হয়েছিল, কারণ পশ্চিমবঙ্গের অনেক বড় লোক তারা যারা সেই সময় ছিলেন, তার প্রত্যেকেরই কালিম্পংয়ে একটা বাড়ি ছিল। ওর বই যদি পড়ে থাকেন আমি জানি না, প্রায় 50টা বই লিখেছেন, আর দাবি করেন যে বই বিক্রির টাকাতেই তার সংসার চলে। সংসারে 3 জন মানুষ, উনি আর 2 জন মেড সার্ভেন্ট। উনি গভর্নমেন্ট থেকে কোনো মাইন্ডে নেন না, সম্পূর্ণ ভুল কথা, কোনো মিথ্যে কথা। এটা আমার কাছে স্বপ্নের মতো, কারণ হাজরা ল কলেজের একজন প্রাক্তনীর সাক্ষাৎকার নিচ্ছে হাজরা ল কলেজের একজন বর্তমান ছাত্র। এটা আমার কাছে একটা কিছু হলেও গর্বের বিষয়। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ।